10,323 সম্মানিত শিক্ষকদের যে সমস্যা তা সমাধানের জন্য আজ এডিসিতে বৈঠক ডেকেছে শাসক দল। এডিসির যে বর্তমান শাসক দল আছে, সেই শাসক দল এই সমস্যার সমাধানে কী কী নতুন পদক্ষেপ নেওয়া যায়, কী কী সিদ্ধান্ত নেওয়া যায়, সেই দিকে এগোচ্ছে। এই নিয়ে একটা আপডেট উঠে এসেছে 10,323 শিক্ষকদের স্থায়ী সমাধান। 2 নম্বর যে বিতর্কটা উঠে এসেছে সেটা উঠে এসেছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে। একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, মাঝখানে সেটাকে মডিফিকেশন করা হয়েছে। এই যে মডিফিকেশন করা হয়েছে তার উপরই কিন্তু কেলেঙ্কারি বা বিতর্কের সৃষ্টি বা বিতর্কের কেন্দ্রবিন্দু সৃষ্টি হয়েছে। যদি এইভাবে নিয়োগ প্রক্রিয়াকে মডিফিকেশন করা হয় বা এই নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কের মাঝখানে ঠেলে দেওয়া হয়, তাহলে খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হচ্ছে। চাকরি প্রত্যাশী ভাই বোনরা কিন্তু হাইকোর্টের দরজায়ও যেতে পারে, সম্ভাবনাময় প্রবল। কারণ নিয়ম বহির্ভূতভাবে সরকার এই কাজটা করেছে বা দপ্তর এই কাজটা করেছে। আরেকটা বেতন বঞ্চনা অভিযোগ উঠে এসেছে আজকে মাসের 5 তারিখ। এখনও অনেকাংশ সরকারি কর্মচারীদের বেতন হয়নি। কেন হয়নি সেই বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ তুলে এসেছে বা মাননীয় মুখ্যমন্ত্রী এই অভিযোগের কী উত্তর দিয়েছে সেই বিষয়ে আরেকটা আপডেট এসেছে, আমরা দেখে নেব। 10,323 শিক্ষকদের নিয়ে যে বৈঠক, এই বৈঠকে কারা কারা অংশগ্রহণ করবে? অনারেবল চিফ এক্সিকিউটিভ মেম্বার TTADC, তাছাড়া চিফ এক্সিকিউটিভ অফিসার TTADC, ব্যাংকার্স SBI খুমলুং TGA খুমলুং, তাছাড়া 10,323 শিক্ষকদের যে প্রতিনিধিরা তারা এই বৈঠকে থাকবে। কনফারেন্স হল নাম্বার 2, সেক্রেটারি ব্লক, মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, TTDC খুমলুং। এই বৈঠকের মেইন উদ্দেশ্য হলো 10,323 শিক্ষকদের স্থায়ী সমাধান কীভাবে করা যায় একটা। 2 নম্বর উদ্দেশ্য থাকতে পারে আপকামিং TTDC এরিয়াতে নির্বাচন আসছে, তাই নির্বাচনের আগে 10,323 শিক্ষকদের সম্মানিত শিক্ষকদের ভোট আদায় বা তাদের সহানুভূতি অর্জন করার জন্য একটা দ্বিতীয় প্ল্যানও থাকতে পারে। দুইটিতে হতে পারে, একটা হলো স্থায়ী সমাধান, প্রকৃতপক্ষে 10,323 শিক্ষকদের যে সম্মানে বা তাদের একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা কীভাবে করা যায় সে বিষয়ে আলোচনা করা। 2 নম্বর নির্বাচন আসছে, নির্বাচন আগে কীভাবে 10,323 শিক্ষকদের সহানুভূতি অর্জন করা যায়, দুইটা থেকে যে কোনো একটা রিজন হতে পারে এই বৈঠকের। এখানে এডিসি বোর্ডকে সামনে রেখে চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের আরও কাছে পেতে চাইছে প্রদ্যুৎ বাহিনী। এর আগে তাদের পাশে দাঁড়িয়েছিল তীব্রমতা, সুপ্রিম কোর্টের চাকরিদের পক্ষে মামলাও করেছিল প্রদ্যুৎ। এবার এডিসি প্রশাসন চাইছে চাকরিত শিক্ষকদের কাছে পেতে। খবর নিয়ে জানা গিয়েছে এডিসি এলাকায় প্রায় 2,000-এর মতো চাকরিত শিক্ষক রয়েছে যারা এখন কর্মহীন। তাদের কেউ অটো চালিয়ে, কেউ অন্য কাজ করে সংসার প্রতিপালন করছে। বুটের মুখে তাদের পাশে দাঁড়াতে চাইছে এডিসি প্রশাসন। বৃহস্পতিবার চাকরিত শিক্ষকদের 7 সদস্য প্রতিনিধির সাথে এডিসি প্রশাসনের বৈঠক হবে বলে খবর। মূলত মতার নেতা সিকে জামাতিয়া উদ্যোগে এডিসি প্রশাসন চাকরিত শিক্ষকদের সাহায্যে উদ্যোগ নিয়েছে বলে খবর। এডিসি এলাকায় বেসরকারি চাকরিত শিক্ষকদের ঋণ প্রদান নিয়ে কীভাবে সহায়তা করা যায় সে বিষয়ে বৃহস্পতিবার আলোচনা বলে খবর। অর্থাৎ ঋণ কীভাবে দেওয়া যায়, ঋণ দিয়ে কীভাবে সহযোগিতা করা যায়, কীভাবে স্বনির্ভর করা যায় এ বিষয়ে আলোচনা হবে। এখন অবশ্য চাকরিত শিক্ষকের সংখ্যাটা 10,300 সীমাবদ্ধ নয়, সেই সংখ্যাটা কমে 7,000-এ দাঁড়িয়েছে। গত কয়েক বছর 230 জন চাকরিত শিক্ষকের মৃত্যু হয়েছে, অনেকে টেটে চাকরি পেয়েছে। আর এডিসি এলাকায় রয়েছে 2,000-এর মতো চাকরিত শিক্ষক। তাদেরকে যখন 2020 সালে ছাঁটাই করা হয়, চাকরিত করা হয়, তখন থেকে আজ পর্যন্ত তাদের টার্মিনেশন লেটার দেওয়া হয়নি। অবশ্য 10,323 শিক্ষক তথা চাকরিত শিক্ষকের বিষয়টি এখন রাজ্যে ক্লোজ চ্যাপ্টার বলে যায়। কিন্তু 2018 বিধানসভা নির্বাচনে চাকরিত শিক্ষকদের কাঁধে বোধ দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। একসময় চাকরিত শিক্ষকদের আন্দোলন মঞ্চে হাজির হয়ে বুট জিতলে তাদের বিষয়টি সহানুভূতির দৃষ্টিতে দেখবে বলে আশ্বাস দিয়েছিল, কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন সময় জোর করে তাদের আন্দোলন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে। পুলিশ লেলিয়ে দিয়ে তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে, আন্দোলন মঞ্চে রাতের অন্ধকারে গুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি তাদের সংগঠনকে ভেঙে 2 টুকরো পর্যন্ত করা হয়েছে। আজ পর্যন্ত তাদের পুনর্বাসনের বিষয়টি ভাবেনি সরকার। অথচ 2018 সালে আগে এই রাজ্যে এসে সাংবাদিক সম্মেলন করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ক্ষমতা এলে চাকরিত শিক্ষক বিষয়টি ভাববে, কিন্তু দেখা গিয়েছে গত 8 বছরে তাদের জন্য ভাবনার সময় পায়নি ডাবল ইঞ্জিনের সরকার। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একসময় চাকরিত শিক্ষকদের চাকরি প্রদানের বিষয়টি নিয়ে একটা কমিটিও গঠন করা হয়েছিল বিধানসভা নির্বাচনের পূর্বে, কিন্তু সেই কমিটি কি হয়েছে, কমিটি কি রিপোর্ট দিয়েছে তার আজ পর্যন্ত কোনো উত্তর
পায়নি 10,323 শিক্ষকরা। কমিটির চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি এবি পাল সহ কমিটির অন্যান্য সদস্যরা তাদের রিপোর্টে চাকরি শিক্ষকের বিষয়টি সহানুভূতির দৃষ্টিতে দেখার প্রস্তাবও দিয়েছিল, কিন্তু সেই রিপোর্ট প্রস্তাব আজ পর্যন্ত জনসম্মুখে প্রকাশ করেনি বর্তমান সরকার এবং কমিটির প্রস্তাবও মেনে নিন বর্তমান সরকার। সব মিলিয়ে এখন এডিসি নির্বাচন ভোটের মুখে চাকরিত শিক্ষকদের কদর বাড়ছে, এডিসি প্রশাসন আহানে আশা আলু দেখছে চাকরিত শিক্ষকরা, এবং সব কিছুই কি নির্বাচনের সহানুভূতি নাকি বিকল্প কর্মসংস্থান, সেটা বৈঠকের যে ফল সূচু বা বৈঠকের যে মানে এজেন্ডা যেটা বেরোবে তার উপর সমস্ত কিছু নির্ভর করবে। দ্বিতীয় যে আর্টিকেলটা উঠে এসেছে, নিয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এখানে প্রথমত নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, তারপর রাতারাতি অ্যাডভার্টাইজমেন্টকে মডিফিকেশন করা হয়। কেন মডিফিকেশন করা হয়, মডিফিকেশন করতে গিয়ে কোনো আইনি গেরাকলে পড়বে কিনা, সেটা সবচেয়ে বড় কোশ্চেন চলে এসেছে। কারিগরি পদে যে কোনো স্নাতক আবেদনের সুযোগ করে দেওয়া হয়েছে। এখানে ইঞ্জিনিয়ারিং আইটি ফিনান্স পদে যারা স্পেশালাইজেশন, ইঞ্জিনিয়ারিং বিভাগে ইঞ্জিনিয়ার, ফাইন্যান্স বিভাগে যারা এমবিএ বা বিকম এমকম, আইটি বিভাগে যারা মাধ্যমিক বা আইটিআই পাস করে বসেছিল তাদের জন্য চাকরির সুযোগটা করে দেওয়া হয়েছিল, কিন্তু পরে মডিফিকেশন করে শুধু স্নাতক ডিগ্রি যারা পাস তাদের জন্য চাকরির ব্যবস্থাটা করা হয়। অর্থাৎ এখানে যে কারিগরি পদ বা টেকনিক্যাল পোস্টে যদি নন টেকনিক্যাল পার্সনকে অ্যাড করা হয় তাহলে সেটা নিয়ে কেস হবে, সেটাই স্বাভাবিক। রিক্রুটমেন্ট রুল সংশোধনের জন্য প্রয়োজনীয় বোর্ড রেজুলেশন বা সুনির্দিষ্ট কর্তৃপক্ষের নাম প্রকাশ করা হয়নি, নিজে থেকেই মোটিভেশন করা হয়েছে। বিতর্কের মূল কেন্দ্রবিন্দু আইনি প্রশাসনিক জুটি কিন্তু এখানে রয়েছে। এর পরিবর্তন সংবিধান 14-16 নং দ্বারা সমান সুযোগ পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যোগ্যতার মানদণ্ড খামখেয়ালিভাবে পরিবর্তন করে মান কমানো, বিশেষ কাউকে সুবিধা দেওয়া যাবে না, বিশেষ কাউকে সুবিধা দেওয়া হবে, এই ধরনের কার্যকরী চলছে। নিয়োগ প্রক্রিয়া বাতিলের সম্ভাবনা দেখা দিয়েছে। স্বচ্ছতার অভাব, আইনি ত্রুটির কারণে পুরো নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল হতে পারে। কি আপডেটটা উঠে এসেছে সেটা আমরা দেখার চেষ্টা করি। এখানে ত্রিপুরা প্রশাসনিক পরিমণ্ডলে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে তীব্র বিতর্ক। নিয়োগের বিজ্ঞাপন নাম্বার 6/2025-26 পরিপ্রেক্ষিতে এক অ্যামেন্ডমেন্ট যে জারি করেছে, তাই এই অ্যামেন্ডমেন্ট যেন গোটা নিয়োগ প্রক্রিয়া ভিত্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে কোনো বিষয়ে ডিগ্রিধারী প্রার্থী, ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট, আইটি স্পেশালিস্ট বা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং এক্সপার্ট, এমআইএস এক্সপার্ট, আইএসি এক্সপার্ট পদের জন্য আবেদন করতে পারবেন। শুধু কি তাই, পিএমএওয়াই যে 3 বছরের কাজে অভিজ্ঞতা থাকলে অধিকার। প্রশ্ন হচ্ছে, এটা কি দক্ষ প্রশাসনের সংস্কার নাকি যোগ্যতা মানদণ্ড ভেঙে দেওয়া সুপরিকল্পিত প্রতিষ্ঠাতা? এই যে অ্যামেন্ডমেন্টে যে উল্লেখ করা হয়েছে, এই পরিবর্তন জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড ডিরেক্টরের নির্দেশের ভিত্তিতে করা হয়েছে, কিন্তু কোন দপ্তরে জয়েন্ট সেক্রেটারি, কোন অধিকর্তা, তাদের ক্ষমতার উৎস কি, রিক্রুটমেন্ট রুলসটাতে সংশোধন করার অধিকার কি তাদের আছে, কীভাবে সংশোধন করা হয়েছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, নাকি নীরবে একটি স্বচ্ছতার লক্ষণ নাকি গোপনীয়তা? সবচেয়ে বড় প্রশ্ন, একজন সাধারণ ডিগ্রিধারী কীভাবে ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট বা আইটি এক্সপার্ট হিসেবে কাজ করবেন? ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং এক্সপার্ট বা এমআইএস এক্সপার্টের মতো টেকনিক্যাল পদে কীভাবে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন যুক্ত পেশাগত মানদণ্ড ইচ্ছাগত শিথিল করা হয়েছে? সরকারি আদর্শকে নিয়োগের যোগ্যতা মানদণ্ড নির্ধারিত করে থাকে রিক্রুটমেন্ট রুলস বা বোর্ড অনুমোদিত কাঠামো। যদি সেখানে নির্দিষ্ট ডিগ্রি কথা উল্লেখ থাকে তবে পরিবর্তন করতে গেলে বোর্ডের অনুমোদন প্রয়োজন, কিন্তু এখানে অনুমোদন কি আদৌ নেওয়া হয়েছে, এই নিয়ে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে। খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া এমনকি বাতিলের পথে পর্যন্ত যেতে পারে, যেহেতু নিয়োগ প্রক্রিয়া সংশোধন করা হয়েছে কোনো আইনি এজেন্ডা না মেনে। এবং টেকনিক্যাল পোস্ট, ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য বিটেক বা বি যারা ইঞ্জিনিয়ারিং পাসওয়ার্ড ভাই বোনরা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে গ্র্যাজুয়েশন যারা আছে তারা কীভাবে অ্যাপ্লাই করবে? ফিনান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টিং এক্সপার্ট, যেহেতু এটা কমার্স ব্যাকগ্রাউন্ড বা এমবিএ ফিনান্স ব্যাকগ্রাউন্ড, তাহলে যেহেতু আইটিআই যেহেতু চাওয়া হয়েছিল আগে, আইটিআইকে সংশোধন করে শুধু মাধ্যমিক, কীভাবে সম্ভব সেটা বড় কোশ্চেন। হয়তো রাজ্য সরকারের ইচ্ছা ছিল যে সবাই যাতে চাকরির সুযোগ পায়, সবাইকে যাতে চাকরির সুযোগ করে দেওয়া হয়, কিন্তু সবাইকে চাকরির সুযোগ করতে গিয়ে এই যে আইনি বেড়াজালে পড়বে, এই যে যদি অ্যামেন্ডমেন্ট বা যদি সংশোধন করা হয়েছে সেগুলি আইনি জটিলতা সৃষ্টি হবে না কি, সেটা হয়তো রাজ্য সরকার দেখেনি। কিন্তু এই নিয়ে কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন চলে এসেছে। বোর্ড রেজুলেশন সামনে আনা হোক, যুক্তি দেখানো হোক, কারণ নিরাপত্তা সন্দেহ বাড়া, সন্দেহ প্রশাসন সবচেয়ে বড় খবর। এমনিতে সফিদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বেশ কিছু অভিযোগ বা কেলেঙ্কারির তথ্য উঠে এসেছে। এই নিয়ে যদি আবার সেই এই যে শিথিলতা বা অস্বচ্ছতা তৈরি হচ্ছে, সেটা সংবিধানের আত্মাকে আঘাত করবে না তো? এখন প্রশ্ন, সোভিয়েতকে স্বচ্ছতা বেছে নেবে নাকি বিতর্কের আরেকটা গভীর তৈরি করবে, সেটা কোশ্চেন চলে এসেছে। কোনো নিয়ম নীতি সংশোধন করতে গেলে বোর্ড রেজুলেশন, মন্ত্রিসভার সিদ্ধান্ত সমস্ত কিছু নিয়ে সংশোধন করা দরকার। এখন সিদ্ধান্ত নিয়েছে কিনা, তাছাড়া টেকনিক্যাল পোস্টে নন টেকনিক্যাল পার্সনকে কীভাবে প্রায়োরিটি দেওয়া হবে, এটাও কিন্তু কোশ্চেন চলে এসেছে। ইন ফিউচার কি ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি কি
বিবিসি বিকম যারা পাস হয় তারা করবে, নাকি কমার্স বা আইটিআই চাকরি কি নন টেকনিক্যাল পার্সনরা করবে, সেটা কোশ্চেন। সবাইকে চাকরির সুযোগ দেওয়া খুবই ভালো, সবাই চাকরির সুযোগ পাক, সবাই চাকরির প্রতিযোগিতা অংশগ্রহণ করুক, কিন্তু আইনি যাতে কোনো বেড়াজাল না হয়, আইনি যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, সেটাও সরকারের দেখা। কারণ একটা নিয়োগ প্রক্রিয়া যদি শুরু হয়ে যদি ক্যান্সেল হয়ে যায় বা চাকরি পাওয়ার যদি চাকরি হারাতে হয়, তার মতো দুঃখ কিন্তু আর কিছু নয়। তা আইনি সব কিছু দৃষ্টিকোণ থেকে আইনি সব কিছু মেনে এই ধরনের কার্যকলাপগুলি করা অনেকটা বেটার ছিল। যাই হোক, দেখার বিষয় এই বিতর্ক কই গিয়ে দাঁড়ায়। এ নিয়ে এটা প্রথম বিতর্ক নয়, শফিদের নিয়োগ নিয়ে আরও অনেক বিতর্ক হয়েছে। মাঝপথে আমরা কিছুদিন আগে দেখেছি কিছু কিছু নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেলও করা হয়েছে, সব কিছুই আবার রিটার্নও করে দেওয়া হবে ফিস, কিন্তু রিটার্ন ফিস করে দেওয়ার যে প্রসেসটা সেটাও অনেকটা লম্বা রাখা হয়েছে। শফিদ অভিষেকে ফর্ম ফিল আপ জমা দিতে হবে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল হলো, শফিদের কোনো লস বা লাভ নেই, নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও লাভ নেই, কিন্তু তার ভুক্তভোগী কিন্তু সাধারণ চাকরি প্রত্যাশী ভাই বোনরা। আরেকটা যেটা আর্টিকেল উঠেছে হচ্ছে বেতন বঞ্চনা নিয়ে। রাজ্যের মানুষ যখন নানা রঙের উৎসব হোলিতে মাতে ওরা, তখন এডিসি এরিয়ার যে কর্মচারীরা আছে তারা মাসের 3 তারিখ পেরিয়ে 4 তারিখের হোলি 5 তারিখ চলে আসলো, এখন পর্যন্ত তাদের বেতন দেওয়া হয়নি, এডিসি ফান্ডে টাকা নেই। এডিসি বুটের মুখে যখন সরকারের দুই শরিকের মধ্যে তিক্ততা চঙ্গে, তখন কর্মচারীদের বেতন রাজ্য সরকার রিলিজ না করে উল্টো মাথাকে চাপিয়ে রাখার কৌশল নিয়েছে। হোলির দিনে অর্থাৎ মঙ্গলবার সামাজিক মাধ্যমে তোপ লাগলেন তীব্রামতা সুপ্রিম পদ্ধত কিছু এডিসি কর্মচারীদের বেতন রিলিজ না করার জন্য তিনি পক্ষান্তরে মুখ্যমন্ত্রী ও জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশকে দায়ী করলেন। মতা সুপ্রিমো পদ্ধত কিশোর বলেন, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা টেবিলে ফাইল আটকে আছে, কেন বেতন রিলিজ করা হচ্ছে না, কেন ফাইল আটকে রাখা হয়েছে সেই প্রশ্ন তুলছে তিনি। আবার পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। পদ্ধত বলেন, আগে এরকম ঘটনা ছিল না, বিপ্লব কুমার দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন নির্বাচনে লড়াই করেছে মথা, কিন্তু এরকমটি ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেন তিনি। এখানে রাজনৈতিক মেরুকরণ, এডিসি বোর্ড যতই এগোচ্ছে ততই দুই শরিকের মধ্যে তিক্ততা চরম হয়ে উঠেছে। এর খেসারত দিতে হচ্ছে ত্রিপ্রাসাদের। বড়া জনসভা থেকে একদিকে মুখ্যমন্ত্রী মানিক শাহ তীব্রমতা তার সুপ্রিমো বিরুদ্ধে বিষ মন্তব্য করছে, অন্যদিকে ছেড়ে কথা বলছে না মথা সুপ্রিমো পদ্ধত কিশোর তার দলও। এক ভিডিও বার্তায় পদ্ধত বলেন, হোলির হিন্দুতে এক বড় উৎসব, অথচ কেউ কেউ নিজের হিন্দু বলে জাহির করেছে, অথচ হোলি উৎসবে এডিসির কর্মচারীদের পকেট খালি, উৎসবে খরচ করার মতো টাকা কর্মচারীদের কাছে নেই। মার্চ মাসের 3 তারিখ পেরিয়ে গেলেও তাদের বেতন দেওয়া হচ্ছে না, ইচ্ছাকৃতভাবে তাদের বেতন আটকে রাখা হয়েছে বলে রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগটা তুলেছে। পদ্ধত কিশোরের তার জন্য দায়ী করেছে রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মাকে। আবার নাম না করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। পদ্ধতির বক্তব্য, আমার সঙ্গে শত্রুতা করুন কিন্তু এডিসি কর্মচারীদের সঙ্গে নয়। মাসান্তে মানুষের টাকার প্রয়োজন, সারা মাসের মানুষ যখন কাজ করে তখন তার বেতনটা 1 তারিখ দেওয়া হয়, কিন্তু বেতনের সময় যদি বেতন না দেওয়া হয় তা কিন্তু হয় না। এতে এই বেতনের উপর বাচ্চাদের টিউশন, পরিবার অসুস্থ লোকজনের খরচ, ক্রয় বিক্রয় সব কিছু নির্ভর করছে, কিন্তু চলতি মাসের 4 দিন পেরিয়ে গেলেও বেতন হয়নি এডিসি কর্মচারীদের। এই নিয়ে কিন্তু পদ্ধত কিশোর দেববর্মন অভিযোগটা তুলেছে মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টীকরণ দিয়েছে এর সমস্যার সমাধান হয়ে গিয়েছে, এই সমস্যার একটা স্থায়ী সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী করেছে, কিন্তু কেন সমস্যার সমাধান করতে এতটা দেরি হয়েছে, কেন কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন ঢুকতে অনেকটা দেরি হবে, সে বিষয়ে কিন্তু অভিযোগটা যেটা উঠে এসেছে, এই অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত করে এক সমাধান, একটা কার্যকরী সমাধান চাইছে মাননীয় যে ভিডিও বার্তায় যেটা প্রকাশ করেছে পদ্ধত কিশোর। এবং দেখার বিষয়, এডিসি নির্বাচনে যখন যতটুক মানে এগোবে ততটুক এই ধরনের টানাপোড়েনগুলা সৃষ্টি হবে, যেগুলার সঠিক সমাধান হয়তো নির্বাচনের পর, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী পার হওয়ার পর হয়তো হবে। এর আগে এই ধরনের যে অভিযোগ পাল্টা অভিযোগ সেটা হয়তো থেকে যাবে। যাই হোক, 10,323-এর বিষয়ে আজকে কি সিদ্ধান্ত হয়, লোনের কি ব্যবস্থা করা হয়, বা নাকি ভোটের প্রাক্কালে আবার একটা নতুন ধরনের যে সহানুভূতি পাওয়ার একটা গেম বা নতুন ধরনের কিছু চিন্তা ভাবনা করে, সেটার দিকেও আমরা তাকিয়ে আছি। নিয়োগ বিতর্কে কি স্থায়ী সমাধান করা হয়, বেতন বঞ্চনা নাকি এইভাবে চলতে থাকবে নাকি সুষ্ঠু সমাধান হবে, সেটার দিকেও আমরা তাকিয়ে আছি। ধন্যবাদ সবাইকে।